চাকরি চাইতে গিয়ে জুটেছিল পুলিশের লাঠি লাঠি আর কসবার ডিআই অফিসে সেই চাকরিহারা শিক্ষকদের লাথি মারা পুলিশ অফিসারদের উপরই পড়লো কিন্তু তদন্তের ভার। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 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 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল। চাকরিহারাদের বিরুদ্ধে মামলা তদন্তে কসবা থানার এসআই। এর আগে ডিআই অফিস অভিযানে চাকরিহারার পেটে লাথি মারতে দেখা গিয়েছিল সেই পুলিশ অফিসার রিটন দাসকে। দেখুন, সেই পুলিশ অফিসার রিটন দাস তিনি আবার এই মামলার তদন্ত করবেন চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। চাকরিহারাদের বিরুদ্ধে 8টি ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে 3টি ধারা জামিন অযোগ্য ধারা। সেই সমস্ত অভিযোগের তদন্ত করতে চলেছেন চাকরি প্রার্থীকে লাথি মারা পুলিশ অফিসার রিটন দাস। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, এই চাকরি প্রার্থী যারা গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা, সেই শিক্ষকদের লাথি মেরেছিলেন পুলিশ অফিসার রিটন দাস। একেবারে নিন্দার ঝড় উঠেছিল, সেই পুলিশ অফিসারের ওপরে এবার তদন্তের ভার ন্যস্ত হলো। দেখা একেবারে গত বুধবার দিনকে তুমি দেখেছো কসবা ডিআই অফিসে যখন এই যে পরিস্থিতি তৈরি হয় এবং তার পরবর্তীকালে একেবারে ছবিতে ধরা পড়ে যে একজন পুলিশ কর্মী একজন চাকরিহারাকে লাথি মারছেন এবং এই ঘটনার পরবর্তীকালে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে। পুলিশ জানায় যে লাথি মারার ঘটনায় গোটা বিষয়টা খতিয়ে দেখা বা তদন্ত বিষয়টা দেখা হচ্ছে, কিন্তু একেবারে কাগজে কলমে কি দেখা যাচ্ছে? কাগজে কলমে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর লাথি মারলেন চাকরিহারা একজন শিক্ষককে, সেই পুলিশ অফিসারের ওপরেই দায়িত্ব পড়ল চাকরিহারাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগে তদন্ত করার জন্য। তিনি হয়েছেন তদন্তকারী অফিসার রিটন দাস। ছবিতে দেখা যাচ্ছে চাকরিহারা একজনকে তাকে লাথি মারছে ওই পুলিশ কর্মী, এবং এর পরবর্তীকালে যে মামলা হয়েছে ইতিমধ্যে যে কসবার ডিআই অফিসে, এবং সেই অফিসের ডিআই তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগে তিনি বলছেন যে বিষয়টা যে কি হয়েছিল গত বুধবার দিনকে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট 8টি ধারায় মামলা হয়েছে, এবং সেই 8টি ধারার মধ্যে 3টি এমন ধারা রয়েছে যেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা, এবং সেই জামিন অযোগ্য ধারায় যে মামলা হয়েছে সেই মামলা তদন্তকারী অফিসার হচ্ছে আর কেউ নয়, তদন্তকারী অফিসার হচ্ছে যে পুলিশ কর্মী লাথি মারলেন দেখা গেল একেবারে ছবিতে, সেই পুলিশ কর্মী হচ্ছেন তদন্তকারী অফিসার। তিনিই হচ্ছেন একেবারে শিক্ষকদের যারা চাকরিহারা তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার তদন্তকারী অফিসার হিসাবে ওনাকেই কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং এক্ষেত্রে যারা চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব, যারা একেবারে এখানে যে অনশন রিলে অনশন চলছে সেখানে রয়েছেন, অনেকেই রয়েছেন আজকে অবস্থান চলছেন। আমি কথা বলে নেব যারা একেবারে অবস্থানে বসেছেন, যারা কসবায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার ডিআই যে অভিযোগ দায়ের করেছে। আপনি শুনেছেন যে সেখানে হচ্ছে যে যিনি লাথি মারছেন তিনি হচ্ছেন তদন্তকারী অফিসার হয়েছেন। ডিআইয়ের করা অভিযোগে কি অভিযোগগুলো শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ডিআইয়ের করা অভিযোগে যিনি লাথি মারলেন তিনি যদি তদন্তকারী সংস্থার হেড হন, তাহলে আর আমাদের সাধারণ মানুষের কি বলার থাকতে পারে, এবং এর তদন্ত কি হতে পারে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। আপনার সঙ্গে কথা বলে নেব। আপনি কসবায় ছিলেন এবং আজকে কথা বলছিলাম যে বিষয় যে তদন্তকারী অফিসার হচ্ছে যিনি লাথি মারলেন। এটাই তো পশ্চিমবাংলার বাস্তব চিত্র। রক্ষকই যখন ভক্ষক হয়, যে মারল যোগ্য শিক্ষকদের যারা মারল তিনিই কিনা আইও ইনভেস্টিগেশন অফিসার। কি তদন্ত হবে আর কি রিপোর্ট হবে বোঝাই যাচ্ছে। আমি আগেও তো আপনাকে বলেছি যোগ্য শিক্ষকরা আপনারা বুঝুন। রাজ্য সরকার, আমাদের পুলিশ মন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই পুলিশ মন্ত্রী, তারই পুলিশ আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে, আপনাদের মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। কেন? যখন আপনারা একটু প্রতিবাদে সোচ্চার হলেন, যখন আপনারা নিজের হকের চাকরিটা ফিরে পাওয়ার লড়াইটার নেমেছেন, যতদিন আপনারা চুপচাপ ছিলেন, শান্ত ছিলেন, দিদি বলছিলেন, ততক্ষণ কিন্তু আপনাদের কিচ্ছু হয়নি। যখনই আপনারা বলছেন আমার হকের চাকরি চাই, যখনই আপনারা হুঙ্কার ছেড়েছেন আমার নিজের মেধায় পাওয়া চাকরি চাই, ওএমআর প্রকাশ করুন, মিরর ইমেজ প্রকাশ করুন, যোগ্য তালিকা প্রকাশ করুন, যখনই আপনারা হুঙ্কার ছাড়ছেন তখনই পুলিশ আপনাদের লাথি মারছে, পেটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। আমরা সেগুলোকে প্রতিরোধ করে অবস্থানে আছি, অনশনে আছি। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সকলে পথ চলি। এবং এই যে মামলা, সেই মামলা সম্পর্কে আরও যে তথ্য তোমাকে জানাবো সেটি হচ্ছে যে মোট 8টি ধারায় মামলা করেছে পুলিশ চাকরিহারাদের বিরুদ্ধে। তার মধ্যে 190 ভারতীয় ন্যায় সংহিতার অবৈধভাবে জমায়েত, 191 ক্লজ 2 রাইটিং, এছাড়া কিন্তু 115B অর্থাৎ আঘাত করা
এছাড়া জামিন অযোগ্য যে ধারা সেটা হচ্ছে 132 নম্বর ধারা বিএনএসের, যেটা হচ্ছে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া। এছাড়া 121 + 1 যেটা সরকারি কর্মীকে আঘাত করা, এটাও জামিন অযোগ্য ধারা। এছাড়া 351 + 2 যেটা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। এর পাশাপাশি 285, অন্যদিকে 3 and 4 PDPP একটা মামলা হয়েছে যেটা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। এবং এক্ষেত্রে ডিআইজি অভিযোগটা করেছেন, সেক্ষেত্রে তিনি স্পষ্ট বলছেন যে 400 থেকে 500 জন বিক্ষোভকারী তারা এসেছিলেন, আসার পরবর্তীকালে ডিআই অফিসের ফার্নিচার ভাঙচুর করেন এবং আসার পরবর্তীকালে তারা কিন্তু ডিআই অফিসের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পুলিশের ওপরে হামলা চালান বলে অভিযোগ ডিআইয়ের। এবং এই ঘটনার পর একবারে দেখতে পাওয়া গেছিল ছবিতে যে বিষয়টা, সেটা হচ্ছে যে পুলিশ কর্মী সাব ইন্সপেক্টর অফিসার তিনি হচ্ছে যাকে দেখতে পাওয়া যায় ছবিতে একজন চাকরিহারাকে লাথি মারছেন। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, বিভিন্ন মহল নিন্দার ঝড় ওঠে যে পুলিশের ট্রেনিংয়ে কি কাউকে লাথি মারার কথা বলা আছে, তো লাথি কেন মারবে? এবং সেই অফিসারই হচ্ছেন এই যে ডিআইয়ের করা যে অভিযোগ, যে মামলাগুলোর কথা তোমায় বললাম 8টি ধারার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারা, এবং সেইটার তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে সেই কসবা থানা সাব ইন্সপেক্টর রিটন দাসকে। এবং ইতিমধ্যে দেখলে চাকরিহারারা তারাও কিন্তু এই বিষয়টার পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু সোচ্চার হলেন। একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের তরফ থেকে পরের ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে সামান্য বল প্রয়োগ করা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল কসবার ডিআই চাকরিহারাদের বিরুদ্ধে যে 8টি ধারায় মামলা দায়ের করা হয়েছিল সেই অভিযোগে তদন্ত কে করছেন, যিনি লাথি মারছেন চাকরিহারা শিক্ষকদের, সেই পুলিশ অফিসার রিটন দাস, তিনি এই মামলার তদন্ত করতে চলেছেন। বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শোনাবো। সাপ হয়ে দংশাবে, পুলিশ হয়ে ধরে নিয়ে যাবে, এই হচ্ছে এদের স্টাইল। যে লাথি মারলো তাকে ক্লোজ করা উচিত, সে হচ্ছে আইও, লজ্জা করা উচিত। কিন্তু আমি বুঝতে পারি না, এদের চোখটা একটু চশমা পড়া তো বুঝতে পারছি না ওর চোখে লজ্জা আছে কিনা। ওর তো ছেলে স্কুলে যায়, স্কুলে ওর শিক্ষকরা ওর ছেলের ক্লাসে নেবে ওর ক্লাস, ওর ছেলেকে ওর বন্ধুরা বলবে না যে তোর বাবা মাস্টারদের লাথি মারে? এতটা নির্লজ্জ, আরে তো বয়স আছে। দেখুন, এরপরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানবিক মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী, আমাদের দিদি এইসব বলে সম্বোধন করবেন যে সমস্ত চাকরিহারারা, তাদেরকেও প্রশ্ন করছি আপনারা আবার ঠিক করুন কতদিন আর আপনাদের অসহায়তা বুঝছি, আপনাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা বুঝছি, কিন্তু কতদিন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামত করে মাননীয়া আর সম্মানীয়া আমাদের কি বলবেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে গোটা দুর্নীতির কিংপিন, এবং উনি চুরি করেছেন বলে, উনার লোকেরা চুরি করেছে বলে আপনাদের চাকরি গেছে, এবং তারপরেও যাতে ওদের চুরি ধরা না পড়ে তাই আপনারা চুপ করে বাড়িতে বসে থাকুন, আপনারা দাবি নিয়ে রাস্তায় নামতে পারবেন না, এইটাকে নিশ্চিত করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় যে করছেন, এটা আপনারা কবে ভেতর ভেতর সবাই বুঝছেন, জনসমক্ষে আর কবে স্বীকার করবেন? যে রিতম দাসের ভূমিকা নিয়ে সেই দিন বিকেলবেলা কলকাতার পুলিশ কমিশনার স্বয়ং স্বীকার করেছেন যে 10টা অজুহাত দিয়েছেন, চাকরিহারারা মারামারি করছিল, ঝামেলা করছিল ইত্যাদি। তারপরে পুলিশ কমিশনার নিজে স্বীকার করেছে যে পুলিশ অফিসার যে লাথি মারছে এটা কাঙ্ক্ষিত নয়, এটা বেআইনি, আমরা দেখবো কি খতিয়ে কেন এটা ঘটেছে। তাকে ওয়েটিং এ পাঠানোর বদলে, তার বিরুদ্ধে ডিভিশনাল এনকোয়ারি করার বদলে উল্টে তাকেই, মানে তার একবার লাথি মেরে হয়নি, সেখানে আরো ভালো করে লাথি মারতে পারে, তাই জন্য তাকে দিয়ে তদন্ত করাচ্ছে। এরপরে আমাদের কোথায় বুঝতে বাকি থাকে যে কোন পুলিশ অফিসার নিজের ইচ্ছায় এই স্বৈরাচার করেনি, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো গুন্ডা হিসেবে এদের পেটে লাথি মেরেছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যে ঘটনা ঘটেছিল গত বুধবার, যেভাবে চাকরিহারা শিক্ষকদের লাথি খেতে হলো, সেই সময় আমরা দেখেছি যে ডিআই তিনি অভিযোগ করেছিলেন, যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হলো। ঠিক কি অভিযোগ করেছিলেন যার প্রেক্ষিতে এই 8টি মামলা দায়ের করা হলো পার্থপ্রতিম? দেখো, ডিআই তিনি যেটা অভিযোগ করেছেন সে বিষয়ে তিনি একেবারে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে একেবারে শিক্ষা ভবন অর্থাৎ কসবার যে ডিআই অফিস, সেখানে 400 থেকে 500 জন বিক্ষোভকারী তারা আসেন এবং আসার পরবর্তীতে তারা স্লোগান দেন যে আজকে ডিআই অফিস ভেঙে দেবো, এদের জন্য আমাদের চাকরি গেছেন। যদিও চাকরিহারা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়েছে, এমন স্লোগান কিন্তু তারা দেননি বলে তারা জানাচ্ছেন। এর পরবর্তীকালে মেন গেটের লক ভেঙে দেয় এবং যারা ভেতরে কর্মীরা ছিলেন সেই কর্মীদের ওপরে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়, তাদেরকে ধাক্কা দেওয়া হয়, এমনকি পুলিশের ওপরেও মারধর করা হয়। এবং ডিআই অফিসে যারা নিরাপত্তা দায়িত্বে ছিলেন তারা বারবার করে
চাকরিহারাদেরকে সংযত থাকতে বলা হয়, কিন্তু তারা সংযত থাকেননি। মেন গেটের যে লক, সেই লক পর্যন্ত ভেঙে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে চাকরিহারা জানাচ্ছেন তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে গেছিল এবং সেই দাবি দেওয়া নিয়ে যাওয়ার পরবর্তীকালে তাদেরকে কী পরিস্থিতির মধ্যে পড়তে আবারও বলবো। এবং ডিআই এর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট 8টি ধারায় মামলা হয়েছে, যার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকেও কিন্তু চাকরিহারাদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, সেখানেও মোট 8টি ধারা রয়েছে, যার মধ্যে সেখানেও 3টি জামিন অযোগ্য ধারা রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু একেবারে যে বিষয় বলবো, ডিআই এর করা যে অভিযোগ, সেই অভিযোগে তদন্তকারী অফিসার হচ্ছেন যাকে দেখতে পাওয়া যায়, যে অফিসারকে দেখতে পাওয়া যায় লাথি মারছে ছবিতে, সেই রিটন দাস, তাকেই কিন্তু করা হয় তদন্তকারী অফিসার, তেমনটাই আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে যে বিষয়, অর্থাৎ এই লাথি মারার ঘটনার প্রসঙ্গে যে একাধিক জায়গায় কিন্তু সোচ্চার হয় অনেকেই। আজকে চাকরিহারা তারাও কিন্তু এই অফিসারকে, যার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা, তাকেই কিন্তু তদন্তকারী অফিসার করে তারাও কিন্তু সোচ্চার হয়েছেন। দেখো, আজকে তুমি যে খবরটা দিচ্ছ আমার মনে করাচ্ছে যে প্রিন্সিপাল ন্যাশনাল মেডিকেল কলেজের যে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে হাজারো অভিযোগ, হাজারো কমপ্লেন থাকা সত্ত্বেও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো দ্য মোমেন্ট হি হ্যাজ বিন ট্রান্সফার পোস্টেড আউট। দেখো, এটা কিন্তু মানে কমিশনার অফ পুলিশ নিজেই বলেছেন যে লাথি মারাটা কাম্য নয়, এটা অন্যায়। এরপরে যে প্রিন্সিপাল অ্যাকিউজড, প্রধান অভিযুক্ত হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে, ডিজিটাল টেকনোলজি এবং সার্কামস্টেন্সিয়াল এবং আই উইটনেস এভিডেন্সের উপর ভিত্তি করে তাকে যদি শিক্ষক শিক্ষিকার উপর নির্মম অত্যাচারের তদন্ত ভার দেওয়া হয়, সেটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। এই তদন্তকে অবিলম্বে স্টল করানো, স্টে করানো উচিত বাই দি অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট। একে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করাতে হবে এই তদন্তকে, কারণ এই তদন্ত কখনোই সঠিক তদন্ত হবে না, এই তদন্ত উইল বি জিওপার্ডাইজড।